আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে 2 লাখ বাংলাদেশি শ্রমিক। নভেম্বরে নেওয়া হবে আরও 25,000 কর্মী। ফেরি আমানত শাহ উদ্ধারে সকাল থেকে ফের অভিযান শুরু, এখনো পৌঁছেনি প্রত্যয়। মাত্রাতিরিক্ত দূষণে বুড়িগঙ্গায় জলজ প্রাণীর অস্তিত্ব নেই, আগামীতে ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, ডায়াবেটিসে আক্রান্তদের আস্থার নাম বারডেম, প্রতিদিন চিকিৎসা দিচ্ছে 10,000 রোগীকে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিল দেশটির সরকার। দেশটিতে প্রায় 2 লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হতে পারবে এই অভিবাসীরা। এছাড়া নভেম্বরে মালয়েশীয় শ্রম বাজারে যোগ হচ্ছে আরও 25,000 বাংলাদেশি শ্রমিক। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনায় প্রায় 1 বছর 4 মাস ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। এতে সবচেয়ে বেশি বিপদে পড়ে অভিবাসী শ্রমিকরা। অনেকেই বাধ্য হয়ে ফিরে আসে নিজ নিজ দেশে। তবে এবার মহামারীর বাধা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশটি, চালু হয়েছে অর্থনীতির চাকা। এই অবস্থায় অভিবাসী শ্রমিকদের জন্য নানা সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী হামজাও জয়নুদ্দিন জানান, 31 ডিসেম্বরের মধ্যেই নিয়োগকর্তারা তাদের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। hadir proses verifikasi di Jabatan Imigresen Malaysia. আগামী বছর 1 জানুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের ধরতে বড় ধরনের অভিযান শুরুর আগেই সব প্রক্রিয়া শেষ করার উপর জোর দেন তিনি। এদিকে বিদেশি শ্রমিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া সরকার। নভেম্বরের 15 তারিখ থেকে কোয়ারেন্টাইন সহ সব স্বাস্থ্যবিধি মেনে আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবে এসব শ্রমিকরা। Kuarantin diselaraskan oleh Kementerian Kesihatan Malaysia. বর্তমানে দেশটিতে 8 লাখ বাংলাদেশি সহ 20 লাখ বৈধ অভিবাসী শ্রমিক রয়েছে। অবৈধ বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 2 লাখ। সম্প্রতি বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী এ দেশটি 32,000 বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে নেওয়া হবে অন্তত 25,000। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে। রাতে উদ্ধার কাজ বন্ধ রাখার পর সকাল 8:30টার দিকে উদ্ধারকারী জাহাজ কাজ শুরু করে। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। এখন পর্যন্ত 5টি ট্রাক উদ্ধার করা হয়েছে, তবে ভেসে গেছে মোটরসাইকেল সহ ছোট যানবাহন। বুধবার সকাল 9টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার 5 নম্বর ঘাট থেকে রোরো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরিতে 14টি কাভার্ড ভ্যান, 2টি ট্রাক, 2টি প্রাইভেট কার ও 6 থেকে 7টি মোটরসাইকেল ছিল। মাত্রাতিরিক্ত দূষণে বুড়িগঙ্গায় জলজ প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে। আগামীতে জলজ প্রাণীর ফিরে আসার সম্ভাবনাও দেখছেন না বিশেষজ্ঞরা। অপরদিকে দখলের কারণে ধীরে ধীরে ছোট হয়ে আসছে নদীর 2 পার। এখনই ব্যবস্থা না নিলে বাঙালির 400 বছরের ঐতিহ্য কালে গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসানের রিপোর্ট। 400 বছরেরও বেশি বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে ঢাকা। তবে দখল দূষণে বুড়িগঙ্গা সত্যি বুড়িয়ে গেছে। নদীর 2 পাশেই এখনো আবর্জনা ফেলা হচ্ছে। গৃহস্থালী বর্জ্য, পোড়া মোবিল, কলকারখানার বর্জ্য প্রতিদিনই পড়ছে নদীতে। পানির রং হয়েছে বিবর্ণ। বুড়িগঙ্গার পানিতে এভাবেই ভাসছে ময়লা আবর্জনা। দূষণের যেন শেষ নেই।
অতিরিক্ত দূষণে পানি তার স্বাভাবিক পিএইচ মাত্রা হারিয়েছে। জীববৈচিত্র্যের জন্য প্রয়োজনীয় উপাদান হারিয়ে জলজ উদ্ভিদ এবং প্রায় প্রাণীশূন্য বুড়িগঙ্গা। এভাবেই সময় গড়িয়ে গেলে বুড়িগঙ্গার পানিতে প্রাণ ফিরিয়ে আনা কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো একটি নদী বা পুকুরে মাছ বা কোনো জলজ প্রাণী বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন এবং যে পরিমাণ পিএইচ দরকার পড়ে সেটি বুড়িগঙ্গা নদীতে নেই। ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গার দূষণ আর দখল বন্ধ করে নগরবাসীকে নান্দনিক পরিবেশ উপহার দেওয়ার পরিকল্পনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এই নদীর অববাহিকায় যেই অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আমরা অপসারণ করে আমরা জনগণের জন্য সুন্দর মনোরম নান্দনিক পরিবেশ সৃষ্টি করে আমরা উপভোগের জন্য আমরা খুলে দিব। ৩০ কিলোমিটারের বুড়িগঙ্গার গড়পড়তা প্রশস্ততা ৪০০ মিটার আর গভীরতা প্রায় ৪০ মিটার। ১৯৮৪ সালে এর পানির প্রবাহ ছিল সর্বোচ্চ ২,৯০২ কিউসেক। বর্তমানে পানির প্রবাহ নেমে এসেছে প্রায় অর্ধেকে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের আস্থার নাম বারডেম হাসপাতাল। প্রতিদিন গড়ে 10,000 রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই হাসপাতালটি। রাজধানী ছাড়াও অ্যাক্রিডিটেড ফিজিশিয়ানদের মাধ্যমে 465 উপজেলায় ডায়াবেটিক্স সমিতির মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। রাসেল খানের রিপোর্ট। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের যেন বিনা চিকিৎসায় মরতে না হয় এমন স্বপ্নই ছিল জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1956 সালে ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা করেন। পাকিস্তানি শাসকচক্র তখন কাটা হয়ে বাধা দিয়েছে ইব্রাহিমের পথ চলায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সহযোগিতায় ডায়াবেটিস সমিতি প্রাণ ফিরে পায়। সেগুনবাগিচায় নিজের বাসায় শুরু হয় হাসপাতালের কার্যক্রম 1980 সালে। আমি লক্ষ্মীপুর থেকে আসছি, এখানে বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য। চিকিৎসা খুব ভালো হইতেছে, চিকিৎসাটাও ভালো দেয়, মানে বিনামূল্যে, মানে টাকা পয়সা লাগে না। ওষুধও ফ্রি দেয়, এখানে সবই ফ্রি দেয়। রুগী যাতে ভালো হইয়া বাড়ি যেতে পারে এই সেবা করে। নিরাময় অযোগ্য এই রোগের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রোগীরা। প্রতিদিন গড়ে প্রায় 10,000 রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি 30% রোগীদেরও দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। 1982 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারডেমকে সহযোগী কেন্দ্রের মর্যাদা দেয়। রোগীদের সেবার ক্ষেত্রে অনন্য এই প্রতিষ্ঠান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। উপলব্ধি করেছিলেন সেই 50-এর দশকে যে ডায়াবেটিস এখন মানুষে অত গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই অসুখটা একদিন এপিডেমিক হয়ে যাবে পৃথিবীতে। ডাক্তারদের তার সহযোগীদের বলতেন যে আমরা সিম্প্যাথি এক্সপেক্ট করি না, এমপ্যাথি। কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। তথ্য বলছে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 90 লাখ। দেশ জুড়ে 45 লাখেরও বেশি নিবন্ধিত রোগীদের কম টাকায় সেবা দেয় ডায়াবেটিক সমিতি। শুরু থেকে ডক্টর ইব্রাহিম করতেন যে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করলে তাদের চিঠি দেওয়া হতো যে আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট ভুলে গেছেন, আবার আসেন। ডায়াবেটিস যদি সুস্থ স্বাভাবিক থাকতে চায়, ডায়াবেটিস হয়েও, তাহলে ডায়াবেটিসকে সম্পূর্ণ কন্ট্রোল রাখতাম। ডায়াবেটিস প্রতিরোধে দেশব্যাপী প্রচার কার্যক্রমের জন্য নন্দিত এই প্রতিষ্ঠান। যেটা সব শুরু থেকেই ছিল সেটা হলো ল্যাবরেটরি ছিল, কারণ ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে ভালো ল্যাবরেটরি সার্ভিসের দরকার। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আড়তে ইলিশের সরবরাহ প্রচুর, নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে পাল্টাপাল্টি মত। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। দেশের আড়তগুলো এখন ইলিশের সয়লাব, তবে বেশিরভাগ মাছের পেটে ডিম। সংশ্লিষ্টরা বলছেন এবছর পুজোর আগে নিষেধাজ্ঞা দেয়ায় ডিম ছাড়তে পারেনি মা ইলিশ। তবে মৎস্য বিভাগের দাবি তাদের গবেষণায় কোনো ভুল নেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মা ইলিশের সয়লাব বরিশালের পোর্ট বাজার। জেলে এবং পাইকাররা বলছেন নিষেধাজ্ঞা যথাসময়ে না দেয়ায় মা ইলিশের সয়লাব বাজার। তাদের দাবি প্রতি বছর পুজোর পর নিষেধাজ্ঞা দেয়া হয়, কিন্তু এবছর নিষেধাজ্ঞা আগে দেয়ায় ডিম ছাড়তে পারেনি মা ইলিশ।
অভিযান যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকেই পূজার পরেই অভিযানটা শুরু হয়েছিল। এবারও তাই কথা ছিল যে 20 তারিখ থেকে 18 তারিখের মধ্যে অভিযান শুরু হবে, যার কারণেই এখন ইলিশ মাছের পেটে ডিম আছে। তবে এমন দাবি নাকচ করে মৎস্য বিভাগ বলছে তাদের গবেষণায় কোনো ভুল নেই। আমরা অবজারভেশনে দেখেছি যে প্রায় 50% মা ইলিশ ডিম দিতে পেরেছে নদীতে। আর এই যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে গবেষণার মাধ্যমে নির্ধারন করা হয়েছে। এদিকে পটুয়াখালীর পায়রা নদীতে পাওয়া ইলিশের ডিম নেই বলে জানালেন জেলেরা। বড় সাইজের মাছ পাওয়ায় বেশ খুশি তারা। মাছের ডিম ছাড়ছে, এই পাইছি 2 কুয়া ভবিষ্যৎ আছে। এখন ইলিশ মাছ আগের চাইতে বড় হয়েছে, সাইজটা ভালো, ডিমও ছাড়ছে। অন্যদিকে ভোলার নদ নদীতে এখনো তেমন মিলছে না ইলিশ। জেলা মৎস্য কর্মকর্তা জানান পূর্ণিমার জোয়ারের পর ইলিশ পাওয়া যেতে পারে। চাঁদপুরে অনেকের জালেই ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, তবে হতাশ নন জেলেরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার দাবি করে যশোরে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু মুরালের সামনে মানববন্ধনে সম্প্রীতি বাংলাদেশ যশোরের আহ্বায়ক মবিনুল ইসলাম মবিন 7 দফা দাবি উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবীন্দ্র সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, ঘাতক দালাল নির্মূল কমিটির হারুনুর রশিদ, নাগরিক আন্দোলন যশোরের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক সাজেদ রহমান বকুল। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সাত বীরশ্রেষ্ঠের অন্যতম মুন্সি আব্দুর রউফ। ফরিদপুরে জন্ম নেয়া মুন্সি আব্দুর রউফ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। অংশ নেন স্বাধীনতা যুদ্ধে, শহীদ হন রাঙামাটির বুড়িঘাটে। নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যমতী বুড়িঘাটের পাহাড়ি টিলায় সমাহিত করা হয় মহান এই বীরকে। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে কাপ্তাই হ্রদের অথই পানি, মাঝখানে ছোট্ট টিলা। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই টিলার উপর ঘুমিয়ে আছেন মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্ব দেখানো মুন্সি আব্দুর রউফ। 1971 সালের 20 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ে পানিপথ প্রতিরোধ করতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্যের সাথে বুড়িঘাটে দায়িত্ব পালন করছিলেন মুন্সি আব্দুর রউফ। হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের 2 কোম্পানি সৈন্য বেশ কয়েকটি স্পিডবোট ও 2টি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য আক্রমণ করে। মর্টার ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে অবিরাম গোলাবর্ষণ শুরু করে হানাদাররা। অতর্কিত আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে মুক্তিবাহিনী। এই সুযোগে কিছু পাকিস্তানি সৈন্য তীরে নেমে মুক্তিবাহিনীর অবস্থান ঘিরে ফেলে। পাকিস্তানি সৈন্যরা এলএমজি রেঞ্জের বাইরে গিয়ে লঞ্চ থেকে মর্টারে গোলাবর্ষণ করতে থাকে। হঠাৎ একটি গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় মুন্সি আব্দুর রউফের দেহ। পরে স্থানীয় আদিবাসী দয়াল কৃষ্ণ চাকমা তার মরদেহ উদ্ধার করে নানিয়ারচরের বুড়িঘাটের চিংড়ি খালের কাছে টিলার উপর সমাহিত করেন। শহীদ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল, এটা জেনে আমরা নানুস থেকে ঘুরতে এসেছি। এখানে বই পুস্তক থেকে পড়েছি যে এটা নাকি এখানে অবস্থিত, সেজন্য আমরা এটা পরিদর্শন করতে এসেছি। আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল সেটা, এখন আসতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। বিজিবির উদ্যোগে সেই টিলায় নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিসৌধ। এখনো পর্যন্ত দয়াল কৃষ্ণ চাকমার পরিবারের মাধ্যমে বিজিবির সহযোগিতায় এই সমাধিটা সংরক্ষণ করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে। 1943 সালের 1 মে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুরে জন্মগ্রহণ করেন মুন্সি আব্দুর রউফ। তার গ্রামের নাম সালামতপুর পরিবর্তন করে রাখা হয়েছে রফনগর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সীমান্ত নিয়ে চীনকে কড়া বার্তা, উড়িষ্যা উপকূলে ক্ষেপণাস্ত্র অগ্নির সফল পরীক্ষা চালালো ভারত। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে 2 লাখ বাংলাদেশি শ্রমিক। নভেম্বরে নেওয়া হবে আরও 25,000 কর্মী। ফেরি আমানত শাহ উদ্ধারে সকাল থেকে ফের অভিযান শুরু, এখনো পৌঁছেনি প্রত্যয়। মাত্রা অতিরিক্ত দূষণে বুড়িগঙ্গায় জলজ প্রাণী অস্তিত্ব নেই, আগামীতে ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ বলছেন বিশেষজ্ঞরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।